নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রণয় পরিণাম। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। রচনাকাল ভাদ্র ১৩০৮ বঙ্গাব্দ। গল্প পাঠে আমি অনিন্দিতা। হিন্দু বয়েজ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মানিকলাল প্রতিবেশী বালিকা কুসুমলতার সঙ্গে প্রেমে পড়িয়া গিয়াছে। কবি গাহিয়াছেন, কে এমন প্রেমিক আছে যে প্রথম দর্শনেই ভালোবাসে নাই? কে? আমাদের মানিকলাল। কুসুমের সঙ্গে বাল্যকাল হইতে সে কত খেলা করিয়াছে। গাছের মগডালে উঠিয়া তাহাকে ছানা শুদ্ধ পাখির বাসা পাড়িয়া দিয়াছে, ঘোড়া সাজিয়া পৃষ্ঠে তাহাকে বহন করিয়াছে। কিন্তু তখন তো সে কোনরূপ চিত্ত চাঞ্চল্য অনুভব করে নাই। কে জানে, হয়তো সে মনের মনে হৃদয়ের হৃদয়ে ভালোবাসিত। অন্তরে সুগোপন অন্তরালে সে প্রচ্ছন্ন প্রবাহের অস্তিত্বে নিজেও অবগত ছিল না। মানিকলাল নিজের কাছে নিজে ধরা পড়িয়াছে সম্প্রতি মাত্র। সেদিন মানিক কুসুমদের বাগানে পেয়ারা পাড়িতে গাছে উঠিয়াছিল। কুসুম মাতার সঙ্গে গঙ্গা স্নান করিয়া বাড়ি ফিরিতেছে। কুসুমের পরিহিত বসনখানি জলসিক্ত, পৃষ্ঠ লম্বিত ঘন কৃষ্ণ কেশরাজির প্রান্ত দিয়া ফোঁটা ফোঁটা জল পড়িতেছে। আর্দ্র মুখখানি প্রভাতের সোনালি রৌদ্র লাগিয়া প্রতিমার মতো চিকচিক করিতেছে। এই দেখিয়া মানিক হৃদয় হারাইল। ইহারা চলিয়া গেলে পর মানিক তাহার অন্তরে যেন এক অপূর্ব আলোকের রশ্মি প্রতিভাত দেখিল। সে আলোক তাহার মনোদেহের প্রতি পরমাণুটিকে যেন বেরিয়া নৃত্য করিতে লাগিল। আলোক মন অতিক্রম করিয়া ক্রমে তাহার চক্ষু যুগলে আসিয়া উপনীত হইল এবং নিমেষের মধ্যে নিখিল বিশ্ব চরাচরে ছড়াইয়া পড়িল। সেই নবীন আলোকে মানিক আকাশের পানে চাহিল। আকাশ আশ্চর্য নীল, এমন কখনো দেখে নাই। বসুন্ধরার প্রতি দৃষ্টিপাত করিল। বসুন্ধরা আজ পরমা সুন্দরী। দূরে ঘুঘু ডাকিতেছে, উকু পাখি কলরব করিতেছে, বউ কথা কও মাঝে মাঝে ঝঙ্কার দিতেছে। পাখির ভাষায় যেন আজ দুজন প্রাণ, নতুন সুর। মানিক নিঃশ্বাস ফেলিয়া গাছ হইতে নামিয়া আসিল। তাহার কোচার খুঁটে গোটা 10 পেয়ারা। ভালো দেখিয়া গোটা 2 রাখিয়া বাকি সমস্ত বাগানে ছড়াইয়া দিল। পেয়ারায়, বিশেষত কেশো পেয়ারায় আর তাহার চিত্ত নাই। সেদিন রবিবার ছিল, স্কুল যাইতে হইবে না। আহতবৎ বাড়ি আসিয়া মানিক পরিবার ঘরে প্রবেশ করিল। পরিবার জন্য? হায় না, পরিবার জন্য। চিন্তার অনলে নিজের হৃদয়কে আহুতি দিবার জন্য। শতরঞ্জ বিছানো মেঝেতে ওয়েবস্টার ডিকশনারি মাথায় দিয়া চুপ করিয়া শুইয়া রহিল। মানিকের বয়স 14 বৎসর। এই বয়সেই সে বাংলা উপন্যাস পড়িয়াছে রাশি রাশি। মৃণালিনী, চন্দ্রশেখর, উদ্ভ্রান্ত প্রেম হইতে আরম্ভ করিয়া বটতলার পারুলবালা, সোহাগিনী, বৌরানী প্রভৃতি কিছুই আর বাকি নাই। শুইয়া শুইয়া মানিক আকাশ পাতাল চিন্তা করিতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, দুঃখ যেন তাহার হৃদয়ে ধরিতেছে না, উথুলিয়া যেন গ্রন্থ হইতে বাহির হইতেছে। কেন দেখিলাম? হরি হরি, কি দেখিলাম? দেখিলাম তো মরিলাম না কেন? আমার মনে এ আগুন, এ কুলোকাঠের অঙ্গার কে জ্বালিল রে? নিবিবে কি? কতদিনে? হায়, কতদিনে? কিয়ৎক্ষণ পরে শীষ দিতে দিতে লম্ফ দিয়া মানিকের সহপাঠী বন্ধু বিপিন ও শরৎ প্রবেশ করিল। বিপিন আসিয়া একেবারে মানিকের চুল ধরিয়া বলিল, কিরে স্টুপিড, ঘুমোচ্ছিস নাকি? মার্বেল খেলবি নে? মানিক উঠিয়া বিপিনের গালে হঠাৎ এক চর কষাইয়া দিল। বিপিন হতভম্ব। শরৎ বলিল,
তোর কি হয়েছে কি? মারামারি করতে চাস? আয়, বলিয়া শরৎ আস্তিন গুটাইতে লাগিল। বিপিন বলিল, আহ শর্তা, কি করছিস? মানিকের পানে ফিরিয়া বলিল, লেগেছে ভাই, রাগ করেছিস? মানিক বলিল, মানুষ শুয়ে আছে, চুল ধরে টানলি কি বলে? শরৎ মানিকের চুল ধরিয়া টানিয়া বলিল, আহা, এরকম করে টানলে বুঝি আবার লাগে? তাহার আশা ছিল তাহাকেও মানিক চর মারিবে, তাহা হইলে তৎক্ষণাৎ শরৎ তাহার সহিত ঘুষি লড়িতে আরম্ভ করিবে। কিন্তু শরতের মনোবাঞ্ছা পূর্ণ হইল না। মানিকের ক্রোধ নিরীহ বিপিনের ওপরই সবটা খরচ হইয়া গিয়াছিল। মানিক শটান আবার শুইয়া পড়িল। শরৎ বলিল, না খেলিস না খেলবি, ভারী তো বই গেল, বলিয়া বিপিনের হাত ধরিয়া বলিল, চল রে বিপনে। বিপিন যাইবার সময় বলিয়া গেল, মানিক, রাগ করিস নে ভাই, যদি লেগে থাকে তোর, বিলক্ষণ সত্য নিয়েছিস। মানিক আর ফুটবল খেলে না, জিমনাস্টিক করা একেবারে ছাড়িয়া দিয়াছে। দ্বীপ্রহরে স্কুল পলাইয়া গঙ্গা তীরে বসিয়া কবিতা লেখে। প্রভাতে সন্ধ্যায় নানা ছলে কুসুমদের বাড়ি গিয়া কুসুমকে দেখিয়া আসে। কুসুম মেয়েটি দেখিতে খুব সুন্দরী না হোক, মুখখানি বেশ ফুটফুটে। পিতামাতার শেষের সন্তান, ভারী আদরের মেয়ে। কুসুম এই কার্তিক মাসে 11 বছরে পড়িয়াছে। দু এক স্থানে বিবাহের কথাবার্তা হইতেছে, কিন্তু এখনো পাকাপাকি কোথাও স্থির হয় নাই। মানিক ক্রমাগত কুসুমের সঙ্গে দেখা করিয়া কথা কহিয়া জিনিস দিয়া তাহার সঙ্গে একটু বেশ ঘনিষ্ঠতা করিয়া লইল। মানিকের প্রতি কুসুমেরও একটা টান যেন দেখা যাইতে লাগিল। বৈশাখের শেষে কলেজ বন্ধ হওয়াতে মানিকের এক পিস্তুত ভাই প্রভাস আসিয়া উপস্থিত হইল। প্রভাস মানিক অপেক্ষা 3 বৎসরের বড়। মানিক তাহাকে কতকটা গুরুজন বলিয়া গণ্য করিত এবং ভয় করিয়া চলিত। প্রভাস আসিলেই মানিককে পড়া জিজ্ঞাসা করিত, আক কষিতে দিত। পিতামাতার প্রতি ভক্তি, অসৎ সঙ্গের দোষ, অধ্যাবসায় প্রভৃতি বিষয়ে উপদেশাদিও দিত। কিন্তু কলিকাতার বন্ধুগণের মধ্যে প্রভাস একজন নীরব কবি বলিয়া বিখ্যাত। তাহার মনের রন্ধ্রে রন্ধ্রে রোমান্স, কেবল প্রেম পাত্রীর অভাবে কোনো মতে প্রেমে পড়া হইতে বিরত আছে। সে আসিয়া মানিকের ভাবগতি দেখিয়া বারংবার জিজ্ঞাসা করিতে লাগিল, ব্যাপারটা কি? মানিক তো কিছুই স্বীকার করে না। সন্ধান করিয়া করিয়া শেষে একদিন প্রভাস মানিকের কাব্যের খাতা হাতে পাইল। কবিতা পড়িয়া ব্যাপার কিছুই বুঝিতে বাকি রহিল না। মানিকের উপর তাহার ভারী ভক্তিবোধ হইল। সেদিন জলখাবার খাইয়া প্রভাস মানিককে বলিল, গঙ্গার ধারে বেরিয়ে আসা যাক, চল। মানিক প্রথমে আপত্তি করিয়াছিল, কিন্তু প্রভাস অনেক জিদ করিল, কিছুতেই ছাড়িল না। গঙ্গা তীরে কিয়ৎক্ষণ বেড়াইয়া তীরে উঠোনো এক ভাঙা নৌকার গায়ে দুইজনে উপবেশন করিল। প্রভাস বলিল, আমি সব জানতে পেরেছি। মানিক আশ্চর্য হইয়া বলিল, কি? তোমার গোপন কথা। মানিক ভাবিল নিশ্চয়ই সিগারেটের বিষয়। ডেস্কের মধ্যে লুকোনো বাটসাই কাগজ প্রভৃতি প্রভাস দাদা বোধহয় দেখিতে পাইয়াছে। সুতরাং সন্দিগ্ধভাবে বলিল, বেশি চালাকি করো না, যাও। এ চালাকির কথা নয়, খুব গুরুতর কথা, জীবন মরণের সমস্যা। এবার মানিক যথার্থ বিষয়টি সন্দেহ করিল। কি হয়েছে কি? কি বিষয় বলই না। প্রভাস দূরস্থিত মৃদুগামী নৌকার পালে দৃষ্টি বন্ধ করিয়া বলিল, তোমার ভালোবাসার বিষয়। মানিক ভাবিল নিশ্চয়ই বাবাকে বলিয়া দিবে এবং মার খাওয়াইবে। সুতরাং শত্রু ভাব ধারণ করিয়া মুখ খিচাইয়া বলিল, আহা, যা বলো আর কি, ইয়ার কি ভালো লাগে না। ভাই, আমার কাছে আর লুকাও কেন, আমি সব জেনেছি। তোমাদের দুঃখে আমি তো খুব দুঃখী। তোমাদের সঙ্গে
আমার আন্তরিক সহানুভূতি। মানিক কতকটা আশ্বস্ত হইল, একটু অপ্রতিভও হইল। কে বলল তোমায়? নৌকোর গায়ে জুতার গোড়ালি ঠুকিতে ঠুকিতে প্রভাস বলিল, তোমার কবিতার খাতা আমি দেখেছি। আমাদের অতুল বারুজ্যের মেয়ে কুসুম তো? মানিক ঘান নাড়িয়া জানাইল, তাই বটে। তোমার কবিতা থেকে যেন বোঝা যাচ্ছে আকর্ষণটা উভয়ত প্রবল, তাই কি? মনে তো হয়। স্পষ্ট কখনো বলেছে? না। তুমি কখনো তাকে স্পষ্ট করে বলেছ? না। ইহার পর দুজনে কিয়ৎক্ষণ নীরব হইয়া বসিয়া রহিল। শেষে প্রভাস বলিল, দেখো, ওরা আমাদের স্বঘর, মিলন হওয়া কিছুই আশ্চর্য নয়। কিন্তু মা বাপকে জানানোর আগে কুসুমের মন জানা দরকার। অনুমান ফনুমান নয়, স্পষ্ট জিজ্ঞাসা করতে হবে। মানিক বলিল, সে কখনো পারা যায়? প্রভাস ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, সে না পারলে চলবে কেন? তুমি যদি সত্যিই ওকে লাভ করতে চাও, তাহলে এ বিষয়ে যা কিছু কর্তব্য সব তোমায় সম্পন্ন করতে হবে। তা না হলে কি করে হবে? আর দেরি করলেও চলবে না। কুসুমের কত জায়গায় বিয়ের কথা হচ্ছে, কোন দিন বিয়ে হয়ে যাবে, তখন চিরদিন তোমায় আফসোস করতে হবে। এ কথা শুনিয়া মানিক চঞ্চল হইয়া উঠিল। এতদিন সে শুধু ভালোবাসিতেছিল, বিবাহ প্রকৃতির কল্পনা কখনো করে নাই। এখন মনে হইতে লাগিল, বিবাহ হইলে তো ভারী মজাই হয়। দাদা, কি করে তার কাছে কথা পারি বলো দেখিনি? তা আমি শিখিয়ে দিচ্ছি। একটু অবসর খুঁজে আড়ালে পেলে তার হাতখানি এমন করে ধরে তাকে বলবে, দেখো কুসুম, আমি তোমায় ভালোবাসি, একটা দুরাশা মনে স্থান দিয়েছি। তুমি আমাকে ভালোবাসো কি? যদি বলে বাসি, তাহলে জিজ্ঞাসা করবে, তুমি আমার হবে কি? আমায় বিয়ে করবে কি? যদি সে অনুকূল উত্তর দেয়, তাহলে তার হাতটি এই রকম করে ঠোঁটে তুলে চুমু খাবে। মানিক বলিল, কিন্তু দাদা, সে যদি রাজি না হয়? প্রভাস বলিল, তা প্রথমবারে রাজি নাও হতে পারে। ওরকম অনেক কেতাবে পড়া গেছে। প্রথমবারেই কেউ কেউ একেবারেই না বলে, কেউ কেউ বা বলে, ভারী সহসা বলেছ, সময়ে উত্তর পাবে। যদি সেরকম হয়, তখন আবার তোমায় শিখিয়ে দেব। চাঁদ উঠিয়াছিল। দুইজনে নানা জল্পনা করিতে করিতে বাড়ি ফিরিয়া আসিল। পরদিন হইতে মানিকলাল অবসর অন্বেষণ করিতে লাগিল। কয়েকদিন চেষ্টার পর তাহা লাভও করিল। একদিন সকালে কুসুমদের বাড়ি গিয়া দেখে, বাড়িতে কেহ নাই। কুসুম রান্নাঘরে পা ছড়াইয়া বসিয়া মুড়ি খাইতেছে। মানিক বলিল, কুসুম, বাগানে যাবে? তোমায় আম পেড়ে দিয়ে চলো। কাঁচা আমের নামে কুসুমের জিহ্বা জলসিক্ত হইয়া উঠিল। ঢোক গিলিয়া বলিল, চলো না মানিক দাদা। বাগানে প্রবেশ করিয়া এদিক ওদিক চাহিয়া মানিক বলিল, আমি ভারী ফুল ভালোবাসি। খবরদার, ফুল তুলো না, ফুল তুললে দিদিমা যে বকে। না, তুলছি নে, শুধু ফুল ভালোবাসি তাই বলছি। ফুলকে ভালো কথায় কি বলে জানো? কুসুম মুখ ঘুরাইয়া বলিল, আহা, কে না জানে, পুষ্প। আমাদের পদ্যে রয়েছে, শাখি শাখে পুষ্পগুলি কি বা মনোহর, পাখি ডাকে সুধা ঢালে শ্রবণ ভিতর। আচ্ছা মানিক দাদা, তুমি তো ইংরেজি পড়ো, শাখি মানে কি বলো দেখিনি? কুসুমের চক্ষু দুইটি
মানিকের পানে চাহিয়া হাসিতে লাগিল। মানিক বলিল, পুষ্প ছাড়া ফুলের আর কি নাম হয়? আহা, তুমি আগে আমার কথার উত্তর দাও না মশাই। সাক্ষী মানে কি? সাক্ষী মানে বৃক্ষ। জানো, বলিয়া কুসুম হাসিতে হাসিতে মাথা নাড়িল। এখন বলো, পুষ্প ছাড়া ফুলের আর কি নাম হয়? আর কি নাম? দাঁড়াও ভাবি, বলিয়া কুসুম ঠোঁট নাড়িয়া বিজবিজ করিয়া কি বকিতে লাগিল। বোধহয় কোনো কবিতা আবৃত্তি করিতেছিল। মানিক বলিল, কু। কু? কু কি? কুহু কুহু রব করি ডাকিছে কোকিল। কুসুম, ওগো মনে পড়েছে, ফুলের আরেকটা নাম কুসুম। কুসুম দুলায়ে ধীরে বহিছে অনিল। আচ্ছা মানিক দাদা, অনিল মানে যদি বলতে পারো তবে তো বুঝি। অনিল মানে বাতাস। বালিকার চক্ষে একটা আনন্দ ও প্রশংসার আলোক দেখা দিল। মানিক যথা শিক্ষা কুসুমের হাতখানি ধরিল। ধরিয়া বলিল, বুঝতে পারলে না? আমি ফুল ভালোবাসি বলেছি, তার মানে আমি কুসুম ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি কুসুম। তুমি আমায় ভালোবাসো? কুসুম দ্বিধামাত্র না করিয়া বলিল, হ্যাঁ। দেখো কুসুম, অনেকদিন থেকে একটা দুরাশা মনে স্থান দিয়েছি। তুমি আমায় বিয়ে করবে? প্রথম কথাটার মানে কুসুম কিছুই বুঝিতে পারে নাই। দ্বিতীয় কথাটার মানে বুঝিল, কিন্তু ওই কথাতেই সব মাটি হইয়া গেল। ধ্যাত, এই বলিয়া মানিকের হাত ছাড়াইয়া কুসুম ছুটিয়া পলাইয়া গেল। তাহার পায়ের মল ঝমঝম করিয়া বাজিতে লাগিল। যতক্ষণ দেখা গেল মানিক তাহার পানে চাহিয়া রহিল। কুসুম চক্ষুর অন্তরাল হইলে মানিক ব্যাপারটা মনে মনে পর্যালোচনা করিতে লাগিল। বিবাহের নামে কুসুম অমন করিয়া ছুটিয়া পলাইল, তাহার অর্থ কি? তবে কি কুসুম সম্মত নয়? অধীত উপন্যাসগুলি মানিক একে একে স্মরণ করিতে লাগিল। ক্রমে মনে একটা মীমাংসা পাইল। লজ্জা প্রণয়ের চিরসহচর। কুসুমের পলায়নের কারণ যে লজ্জা, সে সম্বন্ধে তাহার মনে আর কোনো সংশয় রহিল না। প্রভাস শুনিয়া বলিল, তবে আর কোনো চিন্তা নাই। ভালোবাসে যখন স্বীকার করিয়াছে, তখন বিবাহে সম্মতি ধরিয়াই লওয়া যাইতে পারে। এখন উভয় পক্ষের পিতামাতার সম্মতি করাইতে পারিলেই কার্যসিদ্ধি। বাবাকে তুমি বললে বাবা রাজি হবে তো? দেখো, তার চেয়ে বরং তুমিই বলো। আমার বলাটা তত ভালো দেখায় না। হাজার হোক তোমার বাবা, আমার মামা বই তো নয়। বাবায় মামায় ঢের তফাত। সে আমি পারব না। তুমি গোড়া থেকেই বললে তুমি প্রস্তাবটা করবে, এখন পিছুচ্ছ কেন? প্রভাস প্রথমটা মানিককে যে পরিমাণে উৎসাহ দিয়াছিল, কার্যকালে তাহা রক্ষা করিতে পারিল না। মানিকের পিতা নন্দলালবাবু অত্যন্ত রাশভারী লোক। তাহার নিকট অগ্রসর হইয়া কথা পাড়ায় বিলক্ষণ সাহসের প্রয়োজন। এইরূপে ইতস্তত করিতে করিতে সপ্তাহখানেক কাটিল। মানিক ও প্রভাস যখনই নির্জনে থাকিত, তখন আর দুজনের অন্য কোনো কথা নাই। পূর্বে দুজনের মধ্যে গুরু শিষ্য গোছের যে একটা অনির্দিষ্ট সম্পর্ক ছিল, এখন তাহা ঘুচিয়া সখ্যে দাঁড়াইয়াছে। একদিন মানিক কুসুমের নামে একটি মস্ত কবিতা লিখিল। প্রভাস তাহা পড়িয়া ধন্য ধন্য করিতে লাগিল। স্বয়ং অনুভব করিয়া কবিতা না লিখে লিখি আর কবিতা? বলিল, ইহা কুসুমকে নিশ্চয়ই দেখানো উচিত। উত্তর চিঠির কাগজে লাল কালির বর্ডার টানিয়া নীল কালি দিয়া মানিক কবিতাটি নকল করিয়া তাহার পর আবার অবসর খুঁজিয়া কুসুমের সঙ্গে নির্জনে সাক্ষাৎ করিল।
কুসুম কবিতা লইয়া পড়িল। কি বুঝিল সে জানে। কুসুম, তুমি এটি রাখবে? রাখব বই কি। মানিক কুসুমের আগ্রহ দেখিয়া আনন্দে অধীর হইয়া বলিল, কাউকে দেখাবে না তো? কুসুম প্রবলভাবে ঘাড় নাড়িয়া বলিল, কাউকে নয়। খুব লুকিয়ে নিয়ে যেও। কোথায় রাখবে? কেন, আমার বাক্সে। মানিক নিশ্চিন্ত হইয়া বাড়ি আসিল। ওদিকে পরম সত্যবাদিনী কুসুম বাড়ি গিয়াই বলিল, দিদি, একটা কথা বলি শুন। তাহার দিদির নাম নলিনী। সে 16 বৎসরের, বিবাহিতা, স্বামীর প্রেমে ভরপুর, মনের সুখে হাস্যে কৌতুকময়ী। দিদি আসিলে কুসুম বলিল, মেজদি, একটা মজা দেখবি? কি? কুসুম খামখানি বাহির করিয়া বলিল, কাউকে বলবি নে। কার চিঠি রে? বলিয়া নলিনী ছো মারিয়া খাম কাড়িয়া লইল। মুহূর্ত মধ্যে তাহা খুলিয়া পড়িতে আরম্ভ করিল। কুসুমলতা মনের কথা শুনো সই। পড়িয়া নলিনী অবাক, পাতা উল্টাইয়া নাম খুঁজিয়া কোনো নাম নাই। জিজ্ঞাসা করিল, এ কোথায় পেলি? মানিক দাদা দিয়েছে। কে? ম্যানকা? হ্যাঁ। নলিনী গালে হাত দিয়া বলিল, ও মা, কি হবে? তোকে এসব লিখেছে কেন? তা কি জানি। এ যে ভালোবাসার কবিতা, তোদের ভালোবাসা হয়েছে নাকি রে? মানিক দাদা আমায় একদিন বলেছিল যে আমি তোকে ভালোবাসি। নলিনী ঈষৎ হাস্য করিয়া বলিল, আহা, তা বেশ, ছেলেটির পছন্দ ভালো। বলিয়া পড়িতে আরম্ভ করিল। কুসুমলতা মনের কথা শুনো সই। দিবা রজনী তব মুখখানি মনে লই। পড়িয়া নলিনী হাসিয়া কুটি কুটি। দুনিয়ায় আর মিল খুঁজে পেল না। শেষে লিখল কিনা মনে লই। তার চেয়ে চিরে দই লিখলে ঢের বেশি সরস হতো। কি বলিল কুসমি, শোন দেখিনি। কুসুমলতা মনের কথা শুনো সই। দিবা রজনী তব মুখখানি চিরে দই। অর্থাৎ কিনা চিরে দই দেখলে কারো কারো যেমন খাবার লোভ হয়, তোমার মুখখানি দেখলে আমারও সেই রকম লোভ হয়। বলিয়া নলিনী খুব হাসিতে লাগিল। হাসির শব্দে মা আসিয়া প্রবেশ করিলেন। বলিলেন, অত হাসছিস কেন? হয়েছে কি? নলিনী মার হাতে চিঠি দিয়া বলিল, এই নাও মা, তোমার ছোট জামাই তোমার মেয়েকে কি লিখেছে দেখো। মা লেখার পানে চাহিয়া বলিলেন, কথা ছিঁড়ি দেখো না। কি বলিস তার ঠিক নেই। কি এ? নলিনী মার কাছে সরিয়া গিয়া বলিল, ভালোবাসার চিঠি। এত বড় মেয়ে হল, বিয়ে দিচ্ছ না? তা মেয়ে নিজের বর নিজেই ঠিক করে নিয়েছে। মা তো অবাক, বলিলেন, কে লিখেছে এসব? সে পরে বলব, আগে শোনই না। বলিয়া মার হাত হইতে কবিতা লইয়া নলিনী পড়িতে আরম্ভ করিল। কুসুমলতা মনের কথা শুনো সই। তব মুখখানি দিবা রজনী মনে লই। শয়নে স্বপ্নে কিংবা জাগরণে সদা সর্বদা চিন্তা করি তোমারও নিরুপমা, ও গো প্রেমদা। ভাবিয়া ভাবিয়া নিদ্রাতে আগিয়া ফেলি অশ্রু জল, যথা শুষ্ক তরু দেহ টলমল। মা বাধা দিলেন, বলিলেন, কি পাগলামি করছিস? রঙও ভালো লাগে না। কে লিখেছে বল না। চৌধুরীদের ম্যানকা লিখেছে। ম্যানকা? আরে গেল যা, কি দস্যি ছেলে গো, এ কি বিদ্যে! বলিয়া মা কুসুমকে খুঁজিতে লাগিলেন। কুসমি, কুসমি, কোথা গেল? কুসুম গোলযোগ দেখিয়া পূর্বেই চম্পট দিয়াছিল। ক্রুদ্ধা জননী বাহির হইয়া কুসুমকে গ্রেপ্তার করিলেন। বলিলেন, এ কি রে? কুসুম গো হইয়া বলিল, আমি কি জানি। তুই জানিস নে তো কে জানে আবাগি। খেয়ে খেয়ে দিনের দিন হাতি হচ্ছেন, আর এইসব বিদ্যে হচ্ছে। কি হয়েছে বল। হতভাগা নক্ষী ছাড়া ম্যানকা,
আমায় দিল তো কি করব? আমার বুঝি দোষ? বারে, কি বলেছে দেবার সময় তোকে? বলেছে মাকে কি কাউকে দেখাস নে, বাক্সেতে নুকিয়ে রাখিস। মা তখন কুসুমকে অনেক জেরা করিলেন। জেরার শেষে কুসুম বলিল, একদিন বাগানে ডেকে নিয়ে গিয়ে ম্যানকা আমায় বলল কি, তোকে আমি আম পেড়ে দেব, তুই আমায় বিয়ে করবি? দূর পোড়ার মুখ বলে আমি পালিয়ে এলাম। এই কথা শুনিয়া রাগের মধ্যেও মার ওষ্ঠের কোণে একটু হাসি দেখা দিল। শেষে তিনি বলিলেন, শোন বলছি, ফের যদি মেনকা ত্রিসীমানায় যাবি, কি ওর সঙ্গে কথা কবি, কি খেলা করবি, তাহলে গলায় পা দিয়ে মেরে ফেলব, বুঝেছিস? বারে, আমি কি করব? আমায় দিল কেন? মা তখন সে কবিতা কুচি কুচি করিয়া ছিঁড়িয়া উনানে ফেলিয়া দিলেন। কবি সত্যই বলিয়াছেন, যথার্থ প্রণয়ের পথ কখনো মসৃণ হয় নাই। যে ভালোবাসিয়াছে সেই কাঁদিয়াছে। প্রেম যে কেবলই যাতনাময়, তাহাতে যে কেবলই চোখেরই জল, এ কথা কে অস্বীকার করিবে? কুসুম তো বকুনি খাইয়াই নিস্তার পাইল, কিন্তু মানিকলালের অদৃষ্টে আরও দুর্গতি লেখা ছিল। মানিকের পিতা নন্দচৌধুরী গ্রামের ডাক্তার, খুব পসার। প্রাতে রোগী দেখিতে বাহির হন। যখন বাড়ি আসেন তখন প্রায় 12টা। স্নান আহার করিয়া নিদ্রা যান। সুতরাং প্রভাস ও মানিক পরামর্শ করিল, বৈকালে নিদ্রা ভঙ্গের পর প্রভাস গিয়া কথাটা পারিবে। দুইজনে বাহিরের ঘরে বসিয়া প্রতীক্ষা করিতেছে। একটা প্রবল আশঙ্কা ও অনিশ্চয়তায় দুইজনের মুখই কালিমাময়। শেষে 4টা বাজিল, শব্দ শোনা গেল। বিছানা হইতে নন্দ চৌধুরী হাঁকিলেন, ওরে বুনো, তামাক নিয়ে আয়। আরও কয়েক মিনিট গেল। তারপর কাঁপিতে কাঁপিতে প্রভাস গিয়া মামাবাবুর শয়নকক্ষে প্রবেশ করিল। নন্দচৌধুরী বিছানার উপর তাকিয়ায় হেলান দিয়া বসিয়াছিলেন। নিদ্রা ভঙ্গে তাহার চক্ষু রক্তবর্ণ। নিম্নে একটি ক্ষুদ্র চৌকিতে গুড়গুড়ি রক্ষিত, ধূমপান করিতেছেন। প্রভাস প্রবেশ করিয়া বিছানার কাছে একটা চেয়ার ছিল, তাহাতে বসিল। নন্দচৌধুরী বলিলেন, কি প্রভাস? তাহার স্বর বৈকালিক নিদ্রায় শ্লেষা জড়িত। প্রভাস কপালের ঘাম মুছিয়া বলিল, আগে একটা কথা আজ আপনাকে বলবো মনে করেছি। নন্দচৌধুরী উৎসুক হইয়া গুড়গুড়ির নল মুখ হইতে খুলিয়া প্রভাসের পানে চাহিয়া অস্ফুট স্বরে বলিলেন, কি? প্রভাসের হৃৎকম্প উপস্থিত হইল। মনে হইতে লাগিল, কেন আসিলাম, কেন এ জালে নিজেকে জড়াইলাম? কিন্তু আরম্ভ যখন করিয়াছে, আসরে যখন নামিয়াছে, শেষ পর্যন্ত যাইতেই হইবে। সুতরাং বাক্য স্ফুরণ করিতে বাধ্য হইল। আমাদের মানিকের জন্য ভারী চিন্তিত হতে হয়েছে। কেন? কি হয়েছে? কোনো ব্যারাম স্যারাম নাকি? ডাক্তার মানুষ, ব্যাধির কথাটাই প্রথমে মনে হয়। আগে শারীরিক ব্যারাম নয়, মানসিক বটে। চৌধুরী গুড়গুড়ির নল পুনরায় মুখে লইয়া বলিলেন, কিরকম? ও একটি মেয়ের সঙ্গে প্রেমে পড়েছে। গুড়গুড়ির নল মুখ হইতে একেবারে বিছানায় ফেলিয়া নন্দ চৌধুরী উঠিয়া বসিলেন। কি বললে? প্রভাস তাহার ভঙ্গি দেখিয়া বিপদ গণিল। আগে একটি মেয়ের সঙ্গে প্রণয় হয়েছে। প্রণয় হয়েছে? সে আবার কিরকম? ব্যাপারখানা কি? কার সঙ্গে প্রণয় হয়েছে? আগে অতুল বারুজ্যের যে কুসুমলতা বলে একটি মেয়ে আছে, তার সঙ্গে ও প্রেমে পড়েছে। তাই আপনাকে বলতে এসেছি, যদি ওর জীবনের সুখ চান তবে কুসুমের সঙ্গে ওর বিবাহ দিন। নন্দচৌধুরী শুনিয়া গম্ভীর হইয়া তামাক খাইতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে স্বর একটু নামাইয়া বলিলেন,
কিরকম করে প্রেমে পড়ল? প্রভাস মনে মনে অত্যন্ত উৎসাহিত হইল। ভাবিল তবে সন্তানের দুঃখে পিতার মন গলিয়াছে। বলিল, আগে কিরকম করে পড়ল তা বলা কঠিন, তবে এ পর্যন্ত বলতে পারি যে আকর্ষণটা উভয়ত প্রবল। উভয়ত প্রবল বটে বলিয়া তামাক খাইতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন, বিয়ে করতে চায়? মাথা নিচু করিয়া ধীরে ধীরে প্রভাস বলিল, আগে এই তো একমাত্র স্বাভাবিক পরিণাম। মানিক বলেছে যদি বিয়ে না হয় তাহলে ওর জীবন মরুভূমি হয়ে যাবে। চৌধুরী বলিলেন, মরুভূমি? ও বলিয়া তামাক টানিতে লাগিলেন। প্রভাস একটু অপেক্ষা করিয়া বলিল, প্রথম প্রণয় প্রায়ই ভারী গভীর হয়, তাকে বাধা দিতে যাওয়া অনেক সময় সর্বনাশ। চৌধুরী বলিলেন, ম্যানকাকে ডাকো। প্রভাস উঠিয়া পরিবার ঘরে গেল। দেখিল হাতে মুখ ঢাকা দিয়া মানিক শুইয়া আছেন। একটু হাসি মুখে বলিল, মানিক, যাও ভাই, মামাবাবু ডাকছেন। কিরকম বুঝলে? এ পর্যন্ত তো খুবই আশাপ্রদ। খুব সহৃদয়ভাবে জিজ্ঞাসাবাদ করলেন। মানিকের কিন্তু বিশ্বাস হইল না। সত্যি কি এত সৌভাগ্য তাহার হইবে? চলো তবে। প্রভাস বলিল, তুমি একা যাও, কারণ এ সময়ে কোনো তৃতীয় ব্যক্তির থাকাটা ঠিক নয়। বিষয়টা ভারী, কি বলে গিয়ে, কিনা? না ভাই, তুমি এসো, নইলে আমার ভারী ভয় করবে। আচ্ছা, মিনিট 10 পরে আমি যাচ্ছি, বলিয়া মানিককে ঠেলিয়া দিল। মানিক প্রবেশ করিয়া দেখিল তাহার পিতা আরশির কাছে দাঁড়াইয়া একটা পাকা গোপ উঠাইবার চেষ্টা করিতেছেন। মানিকের ছায়া আরশিতে পড়িল। নন্দচৌধুরী ফিরিয়া দাঁড়াইলেন। মানিককে জিজ্ঞাসা করিলেন, তোর এক্সামিন কবে? মানিক বলিল, আরও 12 দিন আছে। কিরকম তৈরি হল? আগে হয়েছে একরকম। পড়াশুনো করছিস বেশ মন দিয়ে, না খালি খেলিয়ে খেলিয়ে বেড়াচ্ছিস? আগে না, খেলা বেশি করিনে। তবে কি করিস? প্রেমে পড়েছিস নাকি শুনলাম? মানিক তাহার পিতার স্বর ও ভঙ্গিমা দেখিয়া উত্তর করিতে সাহস করিল না, দাঁড়াইয়া ঘামিতে লাগিল। তাহার পিতা ধীরে ধীরে তাহার কাছে সরিয়া আসিলেন। আসিয়া বাম হস্ত দ্বারা মানিকের দক্ষিণ কর্ণটি ধারণ করিলেন। বলিলেন, উত্তর দিচ্ছিস নে যে? মানিক কি একটা কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু কথা বাহির হইল না। তাহার পিতার রক্তচক্ষু দুইটা ঘুরিতে লাগিল, দন্তে দন্তে ঘর্ষিত হইতে লাগিল। ঘূর্ণায়মান চক্ষু স্থির হওয়ার সঙ্গে সঙ্গে বলিলেন, স্টুপিড, শুয়োর, আজ বাদে কাল এক্সামিন, লেখা গেল, পড়া গেল, প্রেম হচ্ছে, বলিয়া ঠাস ঠাস করিয়া তাহার গণ্ডদেশে কয়েকটা চর কষাইয়া দিলেন। প্রভাস এই সময়ে দুয়ারের কাজ বরাবর আসিয়াছিল। চরের শব্দ শুনিয়া সে অবিলম্বে চম্পট দিল। মানিক 2 হাতে মুখ ও চক্ষু ঢাকিয়া অনুচ্চ স্বরে ক্রন্দন করিতে লাগিল। নন্দচৌধুরী তখন বালককে ছাড়িয়া আসিয়া বসিলেন। বলিতে লাগিলেন, একদিন দিবারাত্রি কেবল প্রভাসের সঙ্গে গুজগুজ ফুসফুস হচ্ছেই। আমি ভাবি ব্যাপারটা কি, এরা কুইনের রাজ্য নেবারই মতলব করছে না কি করছে? হতভাগা পাজি নচ্ছার হনুমান, প্রেমে পড়া হয়েছে, মরুভূমি হয়ে যাবে। এত কথা শিখল কোথায় তাই ভাবি। আমরা বুড়ো হয়ে মরতে চললাম, এত কথা জানি নে, পড়াশুনোর নাম নেই। খাবি কি এরপরে? আমি এই সারা দুপুর রোদ্দুরটা মাথায় করে রুগী নাড়ি টিপে বেড়াচ্ছি, 2 পয়সার জন্য মুখে রক্ত উঠে মরছি। যতদিন বেঁচে আছি ততদিন মন দিয়ে পড়ে শুনে নিজের কাজ কিনে নে, তা নয়
প্রেমে পড়েছেন ছেলে আমার। আর প্রভাসটা যে কলেজে লেখাপড়া শিখে এত বড় বাদর হয়েছে তা তো জানতাম না। ওকালতনামা নিয়ে এসেছে। আরে গেল যা, ফের যদি ওসব পাগলামি শুনতে পাই তো জুতিয়ে পিঠ ছিঁড়ে দেব। অতঃপর মানিক কাঁদিতে কাঁদিতে প্রস্থান করিল। ডাক্তারবাবু চিকিৎসা আশু ফলপ্রদ হইল। মানিক ছেলেটিকেও অতি সুবোধ বলিতে হইবে। উপন্যাসের অনুকরণে প্রেমে পড়িয়াছিল, কিন্তু উপন্যাসের অনুসারে গৃহত্যাগ করিল না, বিষও খাইল না। বিষ খাইল না বটে, তবে কুসুমের বিবাহের সময় লুচি খাইল বিস্তর। এত খাইল যে তাহার পরদিন অসুখ হইয়া পড়িল। সেই সুযোগে সপ্তাহখানেক স্কুলে গেল না। প্রভাস চলিয়া গিয়াছিল। প্রেমিকের আদর্শ খর্বতার জন্য মানিকের কাহারও নিকট জবাবদিহি করিবারও রহিল না। তাই অসুখ 2 দিনেই ভালো হইলে বাকি দিনগুলির অধিকাংশ সময় মানিক বৃক্ষের শাখায় শাখায় লম্ফ দিয়া অতিবাহিত করিল।